বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর রহমান শাওন বেসিক কম্পিউটার অ্যান্ড গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের ব্যাচ 3 আজকে ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থতার সাথে আপনাদের দিনগুলো অতিক্রম করছেন। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। আজকে ক্লাসটা লম্বা হবে, আমাদের প্রেজেন্টেশন দিয়ে একটা ক্লাস হবে এবং প্রেজেন্টেশন বাহিরেও একটা ক্লাস থাকবে। এবং মনে রাখবেন আপনাদের প্রত্যেকটা ক্লাসে এখন থেকে হোমওয়ার্ক দেওয়া হবে, তো সবাই একটু অ্যাটেন্টিভ ভাবে ক্লাসগুলো করবেন। ওকে, আমরা অপারেটিং সিস্টেম বলতে কি বুঝি? এখানে কতগুলো লোগো দেখতে পাচ্ছেন, যেমন ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড, লিনাক্স, উইন্ডোজ, আইওএস, উবুন্টু, ক্রোম। এগুলোর নাম মোটামুটি আপনারা সবাই জানেন। অ্যান্ড্রয়েডের নাম তো আপনারা সবাই জানেন, উইন্ডোজের নামও জানেন, ম্যাক ওএস এর কথা শুনেছেন, হয়তো লিনাক্স, উবুন্টু, আইওএস এগুলো অনেকে নাও জানতে পারেন। সো এগুলো হলো এক একটা অপারেটিং সিস্টেম এবং এগুলো প্রত্যেকটা ব্র্যান্ডের এক একটা লোগো। সো আজকে আমরা অপারেটিং সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো অপারেটিং সিস্টেম বা যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ওএস, এইটা আসলে কি। একটা ছোট্ট একটা সংজ্ঞা এখানে আমি দাঁড় করিয়েছি আপনাদের জন্য, যে অপারেটিং সিস্টেম হলো এমন এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যে কম্পিউটারটা রয়েছে, এই কম্পিউটারের মধ্যে কিন্তু হার্ডওয়্যার রয়েছে। এখন হার্ডওয়্যার কি এটা নিয়ে আমাদের ক্লাস আছে বিস্তারিত, হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে। তারপরেও আমি সংক্ষেপে বলছি, কম্পিউটারের যে যন্ত্রাংশগুলোকে আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, যেগুলো আমরা স্পর্শ করতে পারি, এগুলোকে বলা হচ্ছে হার্ডওয়্যার। যেমন আপনার কম্পিউটারের মাউস, এটা আপনার একটা হার্ডওয়্যার, কিবোর্ডটা হার্ডওয়্যার, আপনার সেখানে প্রসেসর রয়েছে বা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটা হলো একটা হার্ডওয়্যার, সেটা ইন্টারনাল হার্ডওয়্যার। সো হার্ডওয়্যার দুই ধরনের হয়ে থাকে, ইন্টারনাল এবং এক্সটার্নাল, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তাহলে এই যে কম্পিউটারে হার্ডওয়্যার গুলো আছে, এই হার্ডওয়্যার গুলো কে ব্যবহার করে? আমরা ব্যবহার করি, তার মানে আমরা হলো ইউজার। তাহলে এই হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে হলো অপারেটিং সিস্টেম। এই দুইটার মধ্যে সংযোগ স্থাপনকারী বা এই দুইটার সাথে সম্পর্ক তৈরি করে হলো এই অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম পুরো কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করে, অর্থাৎ অপারেট করে, যার কারণে আমরা এটাকে বলছি অপারেটিং সিস্টেম। এর জন্য অপারেটিং সিস্টেম কে কম্পিউটারে আত্মা বলা হয়, অর্থাৎ ইংরেজিতে সোল অফ দ্য কম্পিউটার সিস্টেম বলা হয়। অর্থাৎ কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো, এগুলো যদি হার্ডওয়্যার হয়, এগুলো যদি বডি হয় কম্পিউটারের, তাহলে এই অপারেটিং সিস্টেম হলো সোল অফ দ্য কম্পিউটার সিস্টেম, অর্থাৎ পুরো কম্পিউটার সিস্টেমের আত্মা হচ্ছে এই অপারেটিং সিস্টেমটা। ধরেন আমাদের এই শরীরটা আছে, বডিটা আছে, কিন্তু আমাদের মাঝে যদি আত্মা না থাকে, তাহলে আমরা কিন্তু জীবিত নই, আমরা মৃত। তেমনি আপনার সামনে যত পৃথিবীর যত ব্র্যান্ডের দামি একটা কম্পিউটার থাকুক না কেন আপনার বাসায়, সেটার মধ্যে যদি অপারেটিং সিস্টেম ইনস্টল করা না থাকে, অপারেটিং সিস্টেম না থাকে, তাহলে কিন্তু সেটা একটা মৃত কম্পিউটার আমরা বলতে পারি। আশা করছি অপারেটিং সিস্টেমের সংজ্ঞাটা আপনারা খুব চমৎকারভাবে বুঝে গেছেন এবং এটা নিয়ে আপনাদের পরবর্তীতে সমস্যা হওয়ার কথা না। এবার আসেন যে অপারেটিং সিস্টেম কত প্রকার। আমরা তো অপারেটিং সিস্টেমের কথা জেনেছি, কিন্তু অপারেটিং সিস্টেম মূলত কত প্রকার? অপারেটিং সিস্টেম মূলত হলো 6 প্রকার। তাহলে আসেন আমরা এগুলো নিয়ে একটু জানার চেষ্টা করি। এগুলো হলো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, সবাই একটু এগুলো নোট ডাউন করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, মোবাইল অপারেটিং সিস্টেম, ব্যাচ অপারেটিং সিস্টেম, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট অপারেটিং সিস্টেম এবং হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এই 6 ধরনের অপারেটিং সিস্টেম আমরা মূলত দেখতে পাই। আসেন আমরা তাহলে এগুলো নিয়ে একটু এখন বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমে আমরা বলেছিলাম যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বা সংক্ষেপে এটাকে আমরা বলছি ওএস। তাহলে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা কি? রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হচ্ছে একটি নির্দিষ্ট টাইমের মধ্যে একটি নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার নিশ্চয়তা প্রদান করে। অর্থাৎ একটা ফিক্সড টাইম এবং টাইমের মধ্যে একটা ফিক্সড কাজ সে কি করে সম্পূর্ণ করার বা এটাকে কমপ্লিট করার সে নিশ্চয়তা প্রদান করে। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মূলত রোবট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ট্রাফিক কন্ট্রোল ইত্যাদি পরিচালনার কাজে ব্যবহার করা হয়। এই ধরনের অপারেটিং সিস্টেমের মধ্যে কোনো রকম ত্রুটি থাকে না, যার ফলে কাজ অনেক দ্রুততার সাথে সমাধান
করতে পারে, যেমন উইন্ডোজ সিই, তারপর হচ্ছে ডিএসপি, বায়োস, আরটিএক্স, ভিএক্স ওয়ার্কস ইত্যাদি। তো এগুলো হলো রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের উদাহরণ। চলেন এবার তাহলে আমরা চলে যাই টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম নিয়ে। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমটা কি আসলে? যে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে একাধিক ব্যবহারকারী একাধিক প্রোগ্রাম চালাতে পারবে। অর্থাৎ এই অপারেটিং সিস্টেমটা এমন একটা সিস্টেম যেখানে একাধিক ব্যবহারকারী একাধিক প্রোগ্রাম চালাতে পারবে একসাথে। একটা প্রসেসর বা সিপিইউ দিয়ে একাধিক প্রোগ্রাম চালানোর ফলে এর সঠিক ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ এখানে কিন্তু প্রসেসর সংখ্যা একটি থাকে, বা সিপিইউ যেটাকে আমরা বলে থাকছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সবাই নোট ডাউন করে নিতে পারেন যদি কারোটা ফুল মিনিংটা জানা না থাকে। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, ইউনিক্স, ম্যাক অপারেটিং সিস্টেম ইত্যাদি। আমি যেমন এখন উইন্ডোজ 10 ব্যবহার করছি, আবার উইন্ডোজ 11 আমরা অনেকে ব্যবহার করছি এখন। তাহলে আমাদের বর্তমান কম্পিউটারের মধ্যে যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা আছে বা করা আমরা ব্যবহার করছি, সেটা কিন্তু একটা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। কেননা আমরা টাইম শেয়ার করে একের অধিকজন ব্যবহারকারী এটা ব্যবহার করতে পারবো। ধরেন আমি এখন ব্যবহার করে আপনাদের ক্লাস নিচ্ছি, এখন থেকে 1 ঘন্টা পরে আরো কেউ একজন এটা ব্যবহার করতে পারবে তার কাজের জন্য। আমি কাজ শেষ করে চলে গেলাম, আরো কেউ এসে এখানে কাজ করছে, তার মানে যে টাইমটা শেয়ার করে আমরা অপারেট করতে পারছি। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা যাব মোবাইল ওএস। সো অপারেটিং সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা যদিও আসলে এখানে কম্পিউটার নিয়ে আলোচনা করছি, কিন্তু অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের একটু মোবাইলের দিকেও যেতে হচ্ছে। কেননা আমাদের হাতে থাকা স্মার্টফোন বা আমাদের যে হ্যান্ডসেট গুলো, এগুলো কিন্তু ডিজিটাল কম্পিউটার অন্তর্ভুক্ত। সো এইটা নিয়েও আমাদেরকে একটু আলোচনা করতে হবে। তাহলে আসেন, মোবাইল অপারেটিং সিস্টেম মূলত স্মার্টফোন বা ট্যাবলেটের মতো ডিভাইসগুলোর জন্য তৈরি করা হয়, যদিও কম্পিউটারের প্রসেসর এবং মোবাইলের প্রসেসরের মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমের দিকে মোটরোলা লিনাক্সের উপর ভিত্তি করে স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেম ডিজাইন করেন। পরবর্তীতে নোকিয়া যখন সেম্বিয়ান অপারেটিং সিস্টেম বাজারে নিয়ে আসে, তখন থেকে মোবাইল অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা বাড়তে থাকে। বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ও আইওএস এই জনপ্রিয়তাকে করেছে আকাশচুম্বী। মোবাইল অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস, সেম্বিয়ান অপারেটিং সিস্টেম ইত্যাদি। তাহলে দেখেন একেবারে শুরুর দিকে কিন্তু মোটরোলা, লিনেক্স, আমরা কিন্তু এই ফোনগুলো একসময় দেখেছিলাম খুব জনপ্রিয় ছিল। তারপরে পরবর্তীতে নোকিয়া এসেছিল, কিন্তু এখন কিন্তু নোকিয়া সেই জনপ্রিয়তার শীর্ষে নেই, একেবারে ডাউন হয়ে গিয়েছে। এখন আমরা অ্যান্ড্রয়েড নিয়ে কিন্তু আমরা সবাই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সবাই ব্যবহার করছি, এবং যারা আইফোন ব্যবহার করে থাকি তাদের জন্য আইওএস অপারেটিং সিস্টেমটাকে আমরা ব্যবহার করছি। ওকে, এখন আমরা একটু চলে যাই 4 নম্বরে। তারপর হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। ব্যাচ অপারেটিং সিস্টেমটা কি? কিছু কিছু কম্পিউটার রয়েছে যেগুলোর কাজের স্পিড খুবই স্লো এবং সময় সাপেক্ষ, আর এই ধরনের কম্পিউটারকে ধীর গতি থেকে ফাস্ট করার জন্য আছে ব্যাচ অপারেটিং সিস্টেম। ব্যাচ অপারেটিং সিস্টেম সরাসরি কম্পিউটারের সঙ্গে ইন্টারাক্ট করে না। এখানে অপারেটর একই ধরনের কাজগুলিকে একটি ব্যাচে গ্রুপ আকারে কাজ পরিচালনা করে থাকে। অপারেটরের দায়িত্ব হলো একই ধরনের কাজগুলিকে বাছাই করা। তার মানে হলো যে যে ধরনের কম্পিউটারগুলো আসলে খুবই স্লো, মানে কাজ করতে খুবই সময় নেয়, সেই ক্ষেত্রে আমরা কি করি, এই ব্যাচ অপারেটিং সিস্টেমটা ইউজ করে থাকি। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছেন আপনারা। তারপরে আপনাদের যদি এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে, সবাইকে বলবো শুধু এই নলেজ বা জ্ঞান অর্জন করার বিষয়টা আমার ক্লাস পর্যন্ত রাখবেন না। আপনারা এই প্রত্যেকটা অপারেটিং সিস্টেম নিয়ে টপিক নিয়ে ইউটিউবে সার্চ করতে পারেন, আরো বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের এই শেখাটা আরো ডিপলি হবে, এমন ভাবে শিখবেন যাতে আপনি এখানে শেখার পরে আরো কাউকে শেখাতে পারেন। এখন আমরা সেই ব্যাচ অপারেটিং সিস্টেমের সুবিধাগুলো কি? কারণ ব্যাচ অপারেটিং সিস্টেম তো আমরা জানলাম, একটু সুবিধাটা জানি। কোনো একটি কাজ শেষ হতে কতটুকু সময় লাগবে এটা অনুমান করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু ব্যাচ অপারেটিং সিস্টেম এর মাধ্যমে কম্পিউটার প্রসেসর সহজে বুঝতে পারে যে কাজটি সম্পন্ন হতে কতটুকু সময় লাগতে পারে। একাধিক কম্পিউটার ইউজারকারী ব্যাচ সিস্টেম এর মাধ্যমে শেয়ার করতে পারবে। ব্যাচ সিস্টেমের মাধ্যমে খুব অল্প সময়ে কোনো কাজ সম্পন্ন করা সম্ভব। ব্যাচ অপারেটিং সিস্টেমের মাধ্যমে অনেক বড় কাজ খুব কম সময়ে করা যায়। ব্যাচ অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে প্রাচীনকালের এমএস ডস। কর্মচারীদের বেতনের হিসাব রাখা, তারপরে ব্যাংক স্টেটমেন্ট, এগুলোতে আমাদের ব্যাচ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়।
ওকে, আমরা এখন দেখি একটু ডিস্ট্রিবিউটেড ওএস। আচ্ছা, এখানে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড নামের মধ্যেই সংজ্ঞা লুকায়িত। এই ধরনের অপারেটিং সিস্টেমগুলো সাধারণত একই নেটওয়ার্কে সংযুক্ত অনেকগুলো কম্পিউটারের সঙ্গে ভাগাভাগি করে কাজ সম্পন্ন করে। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে লোকাস। লোকাস একটা অপারেটিং সিস্টেম যেটা ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ এটা ভাগাভাগি করে কাজগুলো কি করে সম্পন্ন করে থাকে, যেটাকে আমরা ডিস্ট্রিবিউটেড, এই শব্দটার মানে কিন্তু হচ্ছে ভাগ করা, তাই না? আসেন এবার নেটওয়ার্ক ওএস নিয়ে আমরা একটু জানবো এখন। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমগুলোর তৈরির প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সফটওয়্যার, ফাইল সহ অন্যান্য জিনিস এর শেয়ার এবং অ্যাক্সেস ভাগ করে কাজ করা। ধরুন আপনি কিছু ছবি গুগল ড্রাইভে আপলোড করেছেন। এখন আপনি চাইলে এই ছবি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হয়ে দেখতে পারছেন। সো এখানে যারা গুগল ড্রাইভের সাথে যারা পরিচিত নন, তাদের ক্ষেত্রে যদি উদাহরণ দিই আমি, তাহলে ফেসবুকের কথা বলতে পারি। আমাদের প্রত্যেকেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো ফেসবুক অ্যাকাউন্টে যখন আমরা ছবিগুলো কি করে আপলোড করি, ধরেন আপনি আপলোড করেছেন আপনার রুমের মধ্যে বসে থেকে আপনার ফোন ইউজ করে। এখন আপনি পৃথিবীর যে প্রান্তে আছেন তার ঠিক বিপরীত প্রান্তে চলে গেলেন আপনি। সেখানে গিয়ে আপনার ফোনও ইউজ করছেন না, অন্য কারো কম্পিউটার, ল্যাপটপ অথবা অন্য কারো ফোন ইউজ করে আপনি আপনার আইডিতে লগ ইন করে আপনি কি করছেন, আপনি আপনার ছবিগুলো চাইলেই দেখতে পাচ্ছেন। তো এইটা আসলে কিভাবে হয়ে থাকে? এটাই মূলত আসলে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, তাহলে এইখানে যে আমাদের যে ছবিগুলো রয়েছে, যে আমরা ফেসবুকে বলেন, তারপর টুইটারে বলেন, ইউটিউবে ভিডিওগুলো বলেন, এগুলো মূলত একটা সার্ভার কম্পিউটারের মধ্যে কিন্তু থেকে থাকে। এবং এই সার্ভার কম্পিউটার থেকে আমরা কি করতে পারি, নেটওয়ার্কের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হয়ে এগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখতে পারি। আচ্ছা, এখন দেখেন এই যে সার্ভার রয়েছে, সার্ভার কম্পিউটারগুলো পরিচালনা কাজ করে থাকে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এই যে এই কম্পিউটারগুলো আছে, এক একটা সার্ভার কম্পিউটার, এগুলো পরিচালনার জন্য কিন্তু আমাদের নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়ে থাকে। কয়েকটা নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম উদাহরণ যদি আমরা দেখি, তাহলে হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2008, তারপর হচ্ছে ইউনিক্স এবং হচ্ছে বিএসডি। এগুলো হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের উদাহরণ। আশা করছি আপনারা অপারেটিং সিস্টেম গুলো নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা নেই। এবারে আসি আমরা বহুল ব্যবহৃত জনপ্রিয় অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে সবচেয়ে বেশি যে অপারেটিং সিস্টেমগুলো ব্যবহৃত হচ্ছে আমাদের সমাজে, বা আমরা এখন অলরাইট ব্যবহার করছি, তার মধ্যে হলো উইন্ডোজ। উইন্ডোজ সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে আমাদের কম্পিউটারের জন্য। তারপর হচ্ছে লিনাক্স, তারপর হচ্ছে ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড এবং হলো আইওএস। এই অপারেটিং সিস্টেমগুলো হলো জনপ্রিয় অপারেটিং সিস্টেম। এগুলো নিয়ে আমরা একটু করে জানার চেষ্টা করি। উইন্ডোজ, এটা হচ্ছে উইন্ডোজের লোগো, আপনারা সবাই দেখেছেন। তাহলে উইন্ডোজ সম্পর্কে একটু জানার চেষ্টা করব, যে উইন্ডোজটা আসলে প্রতিষ্ঠাতা কে বা কখন প্রতিষ্ঠিত হলো, এটার বর্তমান কি অবস্থা, এটা একটু জানবো আমরা। আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত উইন্ডোজ একটি বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় অপারেটিং সিস্টেম। প্রথম দিকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আচ্ছা এটা হবে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটা একটা অপারেটিং সিস্টেম আছে, সেটার উপর ডিপেন্ড করে, সেটা ইউনিক্স হবে সম্ভবত, যে ইউনিক্স অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে চলতো। অর্থাৎ যে উইন্ডোজটা আছে এ কিন্তু নিজস্ব কোনো অপারেটিং সিস্টেম ছিল না, সে একাই চলতে পারতো না, তাকে দেখা যেত অন্যের উপর ডিপেন্ড করে এই কোম্পানিটা চলতো। এই জন্য উইন্ডোজকে স্বতন্ত্র অপারেটিং সিস্টেম বলা হতো না, সে সময় উইন্ডোজ কোনো স্বতন্ত্র অপারেটিং সিস্টেম কিন্তু ছিল না। 1985 সালে সর্বপ্রথম উইন্ডোজ বাজারজাত করা হয়। এরপর 1990 সালে ভার্সন 3.0, 1992 সালে 3.1 ও 3.11 ভার্সন রিলিজ করা হয়। 1994 সালে উইন্ডোজ 95 এবং উইন্ডোজ 97 অবমুক্ত করা হয়। এই উইন্ডোজগুলো চালানোর জন্য ডস এর প্রয়োজন হতো না। অর্থাৎ ডস ডস একটা অপারেটিং সিস্টেম ছিল, সেগুলোর প্রয়োজন পরবর্তীতে যেগুলো রিলিজ হলো এগুলোর জন্য কিন্তু প্রয়োজন হতো না, কিন্তু প্রথম দিকে কিন্তু প্রয়োজন হতো তাদের কিছু আহ, সহযোগিতা নিয়ে তাদের অপারেটিং সিস্টেমগুলোকে পরিচালনা করার জন্য ব্যবহার করা হতো। তবে 1995 সালে উইন্ডোজ 95 বাজারে সবচাইতে আলোড়ন সৃষ্টি করে। এরপরে চালু হয় উইন্ডোজ 98, তারপরে উইন্ডোজ এক্সপি, এবং উইন্ডোজ এক্সপি সবচেয়ে বেশি জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম ছিল।
উইন্ডোজ এক্সপি দিয়ে আমি কাজ করেছি, আপনারা করেছেন কিনা জানি না। এটা একসময় খুবই জনপ্রিয় ছিল, এবং এখনো হয়তো প্রত্যন্ত অঞ্চলে অনেকে আছে যে যারা এখনো উইন্ডোজ এক্সপি ব্যবহার করছে, এরকম কেউ কেউ থাকতেও পারে। আমি লাস্ট কয়েক বছর আগে দেখেছি উইন্ডোজ এক্সপি ব্যবহার করতে আমাদের পঞ্চগড়ে। তো আপনাদের কেউ থাকতে পারে। তারপর হচ্ছে ভিস্তা, তারপর উইন্ডোজ 7, এটাও জনপ্রিয় ছিল। উইন্ডোজ 7 পরে 8 এসেছিল, এইটা খুব বেশি জনপ্রিয় ছিল না। তো উইন্ডোজ 10 আসার পরে এটা অনেক বেশি জনপ্রিয়। এবং মূলত উইন্ডোজ 10 যখন রিলিজ হয় তখন উইন্ডোজ বলেছিল যে তারা আর কোনো উইন্ডোজের ভার্সন নিয়ে আসবে না। তারা এটাই ফিক্সড রাখবে, জাস্ট হলো উইন্ডোজ 10 এর নামেই তাদের সংস্করণগুলো প্রকাশিত হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে উইন্ডোজ 10 11 বাজারে নিয়ে আসার ঘোষণা দেয়, এবং অলরেডি আমরা দেখছি যে উইন্ডোজ 11 আমাদের সামনে রয়েছে, আমরা উইন্ডোজ 11 ইউজ করছি। ওকে, আশা করছি আমরা বিষয়টা বুঝতে পারছি। এবং উইন্ডোজ কিন্তু পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ব্যবহৃত একটা কিন্তু অপারেটিং সিস্টেম। এবার আমরা দেখি লিনাক্স। আমরা যদি লিনাক্সের দিকে যাই, এটা হচ্ছে লিনাক্সের লোগো। তো লিনাক্স সম্পর্কে একটু আমরা জানি। লিনাক্স অপারেটিং সিস্টেম ইউনিক্স অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ। 1990 সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্টাস এই অপারেটিং সিস্টেমটা তৈরি করেন। লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারের প্রধান উদ্দেশ্য হচ্ছে এর সিকিউরিটি সিস্টেম ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী। মূলত এই লিনাক্সের অপারেটিং সিস্টেমের গ্রাফিক্সটা এবং এর সিকিউরিটিটা অনেক বেশি শক্তিশালী বলে কিন্তু এটা জনপ্রিয় ছিল। বিভিন্ন অফিস কোম্পানি, তারপর সার্ভারগুলোতে লিনাক্সের ব্যবহার ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। আচ্ছা, লিনাক্স টারভোল্টস এর অপারেটিং সিস্টেমের মূল অংশ অর্থাৎ কার্নল উদ্ভাবন করেন। অর্থাৎ অপারেটিং সিস্টেমের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা কার্নল আমরা বলে থাকি। তো আপনারা এটা নিয়ে একটু সার্চ করতে পারেন ইউটিউবে বিস্তারিত জানার জন্য। কার্নল এইটা দিয়ে অপারেটিং সিস্টেমের অনেকগুলো একটার সাথে আরেকটা, এটাকে বলতে পারি আমরা, কানেক্টেড করা হয় অপারেটিং সিস্টেমের সাথে, একটার সাথে একটা বিষয়কে। আচ্ছা, এবং 1992 সালে বাজারে ওপেন সোর্সে অবমুক্ত করেন। এবং লিনাক্সটা হলো আমার একটা অপারেটিং সিস্টেম যেটা হলো কিন্তু ওপেন সোর্স, এটার জন্য আপনাকে কোনো পেইড করতে হবে না বা পেইড করতে হয় না, তারা এটা ওপেন সোর্স হিসেবে অবমুক্ত করে। জিএনইউ নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, তারপর হচ্ছে উইডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটা অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছেন। অর্থাৎ এটা একাই হয় নাই, এর সাথে আরো সংস্থা ছিল যারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো সেখানে অ্যাড করেছে, করে এটাকে একটা অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে। ওকে, আশা করছি এবার আপনার যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা সবাই জানেন, সেটা হলো আমাদের ম্যাক ওএস এর লোগো। সো ম্যাক ওএসটা, এটা আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে যে আমরা একটা ম্যাকের কম্পিউটার বা একটা ম্যাকের ল্যাপটপ কিনবো বা আইফোন কিনবো। এটা সবারই আমাদের কিন্তু অনেক বেশি স্বপ্ন থাকে। ওকে, আমরা এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ম্যাক ওএস, তো ম্যাক ওএসটা কি? ম্যাক ওএস এর পুনরূপ হচ্ছে ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেম। আচ্ছা, অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেশন নামক একটি কোম্পানির তৈরি ম্যাকিন্টশ কম্পিউটারের জন্য আমেরিকার জেরক্স কোম্পানি লিজা অপারেটিং সিস্টেমের লাইসেন্সের মাধ্যমে ম্যাক ওএস তৈরি করে। এটি একটি গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম, যে কোনো ব্যবহারকারী এটি সহজে ব্যবহার করতে পারে। অ্যাপল এর তৈরি কম্পিউটার ছাড়াও অন্য কোম্পানির কম্পিউটারেও এটি সহজে ব্যবহার করা যায়, কিন্তু তখন সম্পূর্ণ পারফরমেন্স পাওয়া যায় না। অর্থাৎ এই অপারেটিং সিস্টেমটা আমরা চাইলে আমাদের কম্পিউটারে ইউজ করতে পারবো, কিন্তু আমরা এটার যে 100% যে পারফরমেন্সটা সেটা কিন্তু পাবো না। এই জন্য 100% তার গ্রাফিক্যাল পারফরমেন্সটা যদি আমরা পেতে চাই, তাহলে ম্যাকিন্টশের যে ডিভাইস আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। ওকে, এবার আমরা চলে যাই অ্যান্ড্রয়েড। সো অ্যান্ড্রয়েডের সাথে আমরা সবাই পরিচিত। সো অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম, যেটি পরিবর্তিত লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমানে গুগল এটি উন্নয়ন করছে। গুগল এলএলসি প্রাথমিক ডেভেলপারদের কাছ থেকে অ্যান্ড্রয়েড কিনে নেয় 2005 সালে। অর্থাৎ এটা কিন্তু প্রথমে অ্যান্ড্রয়েড ইনকর্পোরেটের কাছে ছিল, এটা পুরো একটা আলাদা কোম্পানি ছিল, ব্র্যান্ড ছিল। পরবর্তীতে 2005 সালে এটাকে গুগল তারা কিনে নেয়, এবং এটার পুরো উন্নয়নের কাজ এখন গুগল করছে। ওকে, এখন আমরা একটু যাই আইওএস, এটাকে আমরা বলে থাকি কি, আইফোন বলে থাকি। আইফোনের যে অপারেটিং সিস্টেমটা এটাকে বলা হয় আইওএক্স। তো আইওএস হলো একটি মোবাইল অপারেটিং সিস্টেম যার উন্নয়নে ও নিয়ন্ত্রণে রয়েছে অ্যাপল ইনকর্পোরেট। এই কোম্পানির বেশিরভাগ যন্ত্রই
ম্যাকবুক ও আইম্যাক ছাড়া এই অপারেটিং সিস্টেমে চলে। যেমন আইপ্যাড, আইপ্যাড টাচ ষষ্ঠ প্রজন্ম, যেটা জুলাই 2015 সালে রিলিজ হয়। তারপর আইপ্যাড 2018, তারপরে আইপ্যাড মিনি 4 এবং আইফোন 10। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এই বিষয়টা নিয়েও ধারণা ক্লিয়ার হয়েছে। এই ছিল আমাদের অপারেটিং সিস্টেম নিয়ে মূলত আজকের ক্লাস। সো আমরা ক্লাসের পর্ব শেষ করেছি। এরপর যে আমরা আপনাদেরকে এক্সামে নিয়ে যাবো, এবং এক্সামের পরে আমাদের আরেকটা ক্লাসের অংশ আছে, সেই ক্লাসে আমরা যাব। মূলত পরবর্তী যে ক্লাসটা, এই ক্লাসটা হলো আমাদের পরবর্তী ক্লাসগুলো আমরা কিভাবে আরো সহজভাবে করতে পারি, এবং আমাদের হোমওয়ার্ক গুলো আমরা কোথায় জমা দিব, কিভাবে জমা দিব, ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে। এবং আপনাদেরকে একটা সফটওয়্যার দেওয়া হবে, সেই সফটওয়্যার ব্যবহার করে আপনারা কিভাবে হোমওয়ার্ক জমা দিবেন সেটা নিয়ে আলোচনা হবে। এর বাইরে আপনাদের হোমওয়ার্ক গুলো আপনারা কিভাবে জমা দিবেন, এবং আজকে আপনাদের হোমওয়ার্ক বুঝিয়ে দেওয়া হবে। আজকে থেকে আপনাদের টাইপিং এর হোমওয়ার্ক শুরু হবে, আপনারা কিভাবে টাইপিংটা করবেন সেটা নিয়ে আলোচনা হবে। তো আমরা সবাই পরীক্ষাটা দিব, পরীক্ষা দেওয়ার পরে আবার আমরা ফিরে আসবো। এই পর্বের ক্লাস এখানে সমাপ্তি করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।